হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিনে খুব সুন্দরভাবে দেওয়া আছে। বাংলা কাব্যে মধুসূদন দত্তের যে কবি প্রতিভা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই, যে তোমরা যারা যা ভাবছো আমাদের সঙ্গে এই নোটস বা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে কোর্স ফি জায়গাটা একটু ভালো করে মন দিয়ে দেখবে। মেজর কোর্সের স্টুডেন্টের জন্য এখানে বলেছি কি 1199 কোর্স ফি আছে, এটা কিন্তু পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের জন্য। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের ক্লাসের টপিকের মধ্যে নেই, এটা একটু তোমরা স্কিপ করে যাবে। কি বলছে, বাংলা মহাকাব্যের ধারায় শ্রেষ্ঠ কবি যদি আমরা বলি তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, দেখো কি বলছে, মেঘনাদ বধ কাব্য, আমরা দেখবো তার বিখ্যাত একটা মহাকাব্য যদি বলি সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তো কি বলছে, এই যে মেঘনাদ বধ কাব্য এর কবি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, তাহলে এটা যিনি রচনা করেছেন তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্তই। এবং কি বলছে, তার লেখা অপর দুটি কাব্য, যেখানে ব্রজাঙ্গনা কাব্য রয়েছে, বীরাঙ্গনা কাব্য রয়েছে, এই দুটা বিখ্যাত কাব্য কিন্তু তিনি রচনা করেছেন। এবং 19 শতকের বাংলা কাব্যের জগতে এক মহান পুরুষ কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, যেখানে বাংলা কাব্যকে মধ্যযুগের বন্ধন থেকে প্রথম আধুনিকতা ও নবচেতনায় দীক্ষিত কিন্তু তিনি করলেন। এবং অল্প সময়ের মধ্যে তিনি নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বাংলা কাব্যকে অনেকটা পথ কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কেননা সে যৌবনেই ঘোষণা করেছিলেন, কি বলেছিলেন তিনি যৌবনে? বলেছেন যে আই হ্যাপেন টু বি আ গ্রেট পোয়েট হুইচ আই এম অলমোস্ট শিওর আই শেল বি। খুব সুন্দরভাবে কিন্তু তিনি যৌবনকালেই বলে দিয়েছিলেন তার যে বিভিন্ন রচনা ছিল সেই সম্পর্কে। তো তার রচনার বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো দেখে নিই, তিনি কি মহাকাব্য রচনা করেছেন এবং সেখানে কি কি রয়েছে। দেখো কি বলছে, প্রথম কাব্য আমরা চলে আসছি তিলোত্তমা সম্ভব। এর মধ্যে এই কাব্যে মহাভারতের যে কাহিনী সেটাকে নিয়ে নবচেতনায় তিনি অবতীর্ণ হলো, মানে মহাভারতের যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু তিনি তার এই কাব্যটি রচনা করলেন। এখানে তিনি প্রথমে কি করেছে, অমিত্রাক্ষর ছন্দ। দেখো বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ কিন্তু সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্ত করেছে। আর যেই আর কি কাব্যের মধ্যে তিনি করেছেন তার নাম কিন্তু তিলোত্তমা সম্ভব। যেখানে মধুসূদন অমর শ্রেষ্ঠী মেঘনাদ বধ কাব্য, একটুক্ষণ আগে বললাম তার বিখ্যাত কাব্য মেঘনাদ বধ, যেখানে রামায়ণের ঘটনাকে সামনে রেখে তিনি প্রচলিত ধারাকে পাল্টে দিলেন। মানে আমরা যেই চরিত্রে রাবণকে দেখতাম রামায়ণের মধ্যে সেটা কিন্তু পুরো তিনি একেবারে পাল্টে দিলেন, মানে একটা নতুন চেতনা বা নবচেতনার কিন্তু তিনি আর কি প্রচার করলেন। যেখানে মধুসূদনের কিন্তু প্রিয় চরিত্র কি ছিল, দেখো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, প্রিয় চরিত্র কিন্তু ছিল রাবণ। কি বলছে, এই রাবণের যে পিতৃহৃদয়ের যে আর্তনাদ, সেই আর্তনাদকে কিন্তু তিনি বড় করে তুললেন, মানে একটা পিতার যে শোক তার সন্তানের প্রতি, সেই শোকটাকে কিন্তু তিনি ফুটিয়ে তুললেন, যেটা কিন্তু তার এই মেঘনাদ বধ কাব্যের আসল উদ্দেশ্য ছিল। যে কারণে 9টি স্বর্গে কিন্তু এই কাহিনীকে তিনি বপন করেছেন। তার সঙ্গে এই মেঘনাদ বধ কাব্য কিন্তু 9টি স্বর্গ রয়েছে। ষষ্ঠ স্বর্গে এই মেঘনাদের কিন্তু মৃত্যু হয়ে যাচ্ছে। নাম অনুযায়ী যদি আমরা দেখি মেঘনাদের কিন্তু ষষ্ঠ স্বর্গের মধ্যে তার মৃত্যু ঘটে যায়, কিন্তু তারপরে আমরা দেখবো মধুসূদন লক্ষ্য করা যায় তার আসল উদ্দেশ্য যেহেতু রাবণ, সেই কারণে আরো 3টি স্বর্গ কিন্তু তিনি কাহিনীকে এগিয়ে নিয়ে গেলেন, যেখানে রাবণকে কেন্দ্র করে কিন্তু 3টি স্বর্গ আর কি তিনি রচনা করলেন। এইভাবে পুত্র হত্যার যন্ত্রণাকে মর্মে মর্মে কিন্তু তিনি উপলব্ধি করেছেন, মানে একটা পুত্রকে হারানোর পর এটা পিতার যে শোক, সেই আর্তনাদ, রাবণের আর্তনাদ কিন্তু তিনি ফুটিয়ে তুললেন। এবং কি বলছে, পাশ্চাত্যের ওডের অনুকরণে মধুসূদন লিখেছেন ব্রজাঙ্গনা রাধা, যেখানে এই রাধা পুর লেডি অফ ব্রজা এক আপাত মধুর ভাষায় মধুসূদন রাধাকে গড়ে তুললেন। প্রকৃতির মধ্যে রাধাকে এনে কবি পাঠকদের কি শোনান, কি বলছে, দেখো রাধাকে কেন্দ্র করে তিনি একটা খুব সুন্দরভাবে শুনিয়েছেন যে রাধা চরিত্র তিনি রচনা করেছেন তার কাব্যের মধ্যে বলেছে কি, যে যাহারে ভালোবাসে সে যাইবে তার পাশে, মদন রাজার বিধি লঙ্ঘিবে কেমন। খুব সুন্দরভাবে কিন্তু তিনি এই প্রবাদটা বলেছেন।
এবং তারপর আমরা কি দেখব, তারপর কি বলছে যে মধুসূদন সনেট রচনায় নিজের যে কৃতিত্ব সেটা কিন্তু প্রকাশ করেছেন, যেখানে বঙ্গদেশ, বঙ্গজননী, বাংলার প্রকৃতি ও প্রিয় মানুষের যে স্মৃতিচারণ তিনি এক অনবদ্য ফ্রেম কিন্তু রচনা করেছেন। তাহলে বিভিন্ন বিষয় নিয়ে তাকে কি এমনি বলা হচ্ছে না যে মহাকাব্য, একটা বিরাট মহাকাব্য যে রয়েছে মেঘনাদ বধ কাব্যের লেখক তিনি, এমনি কিন্তু নয়, তার মধ্যে কিন্তু সেই প্রতিভা ছিল। যেখানে আমরা দেখতেই পাচ্ছি 110টি সনেটে তিনি বঙ্গদেশের এক জীবন চিত্র তিনি এঁকে দিয়ে গেছেন, যেখানে মধুসূদন সামান্য সময়ের মধ্যে বাংলা কাব্যে একের পর এক পরীক্ষা নিরীক্ষা করে বাংলা কাব্যকে অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন। এই জন্যই সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন, তিনি লিখেছেন যে তিনি কলম্বাসের ন্যায় দুস্থ সমুদ্র পথ অতিক্রম করিয়া নতুন মহাদেশের আবিষ্কার না করিলে সেই নবাকৃত ভূখণ্ডে নানা বিচিত্র ছাদের উপনিবেশ পরম্পরা কিন্তু এত দ্রুত গতিতে গড়িয়ে উঠত না। ঠিক আছে, তো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল, তোমরা একটু প্রথম থেকে পারলে পরে দেখে নাও। আজকে আলোচনাটি তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।